এসে যখন পড়েছি চলো না নির্ঝর, প্লিজ না করো না। নিজুকে অনেক রিকোয়েস্ট করে ব্লাড টেস্ট করাতে রাজি করালো মিথিলা। আই এম সরি নির্ঝর, সত্যি কথাটা তোমাকে বলতে পারলাম না। সত্যি কথাটা তুমি আজকেই জানতে পারবে মেঘার মুখোশ খোলার পরে। ব্লাড টেস্ট শেষে নির্ঝরকে মিথিলা বলল, তুমি একটু দাঁড়াও, আমি ওয়াশরুম থেকে আসছি। ওয়াশরুমে যাবার নাম করে মিথিলা ডক্টর রুমে গেল। ডক্টরকে যে মিথিলা বলল, আচ্ছা ডক্টর আঙ্কেল, আমার হাজব্যান্ডকে দেখে মোটামুটি আপনার কি মনে হলো? সব স্বাভাবিক আছে তো? ডক্টর মিথিলার দিকে এক নজর তাকিয়ে বলল, তোমার হাজবেন্ডকে দেখে আমার যতটা মনে হলো তোমার হাজবেন্ড একদম স্বাভাবিক আছে। তবে সঠিক সময়ে যদি তুমি ব্যাপারটা খেয়াল না করতে তাহলে হয়তোবা তোমার হাজবেন্ডের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। আচ্ছা ভালো কথা, ওকে ওষুধগুলো ঠিকমতো খাইয়েছিলে তো? ওষুধের ফুল কোর্স শেষ করেছিলে তো? হ্যাঁ ডক্টর আঙ্কেল, আমি ওকে ঠিকমতো ওষুধ খাইয়েছি, ও ওষুধের কোর্স কমপ্লিট করেছি। তোমার হাজবেন্ডের বিহেভে চলাফেরা এখন কেমন? একদম স্বাভাবিক। গুড, ভেরি গুড। সত্যি তুমি খুব বুদ্ধিমতী এবং বিচক্ষণ একটা মেয়ে। এরকম স্ত্রী প্রত্যেকটা স্বামী জীবনে দরকার। তুমি সঠিক সময়ে যদি সবটা বুঝতে না পারতে তাহলে তোমার হাজবেন্ডের যে কি হতো সেটা আমি ভেবে পাচ্ছি না। মিথিলা ডক্টরকে কৃতজ্ঞতা স্বরে বলল, আপনি আমাকে যথেষ্ট সাহায্য করেছেন ডক্টর আঙ্কেল, তার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর আঙ্কেল, আপনার মনে আছে তো ওই ব্যাপারটা? অবশ্যই মনে আছে মিথিলা। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল, এখন আমি আসি। মিথিলা ডক্টরের রুম থেকে বেরিয়ে গেল। মিথিলাকে দেখে নিঝর কিছুটা বিরক্তি নিয়ে বলল, এত সময় লাগে মিথিলা ওয়াশরুম থেকে ঘুরে আসতে? আমার অনেক দরকার ছিল তো, তাই একটু সময় লাগলো। আচ্ছা চলো বাসায় যাই। মিথিলা বাসায় ঢুকতেই মেঘার সঙ্গে দেখা হলো মিথিলার। মেঘাকে দেখেই মিথিলা জিজ্ঞেস করলো, কি হলো মেঘা, তোমার আজ কাজ শেষ হয়ে গেল, এত তাড়াতাড়ি চলে এলে? মেঘা মিথিলার কোনো কথার উত্তর না দিয়ে মিথিলাকে বলল, তোমরা কোথায় গিয়েছিলে ভাবি? আমি আর নিঝর একটু সামনে হাঁটতে গিয়েছিলাম। কিন্তু মেঘা, তুমি কোথায় গিয়েছিলে আর তোমার কাজ হয়েছিল কিনা সেটা কিন্তু এখনো বললে না মেঘা। মেঘা মিথিলার কথার কোনো উত্তর না দিয়ে চলে গেল। মিথিলা মেঘার মুখ দেখে বুঝতে পারল মেঘা যথেষ্ট বিচলিত। মেঘা পিড়পিড় করে বলল, চিন্তা তো কেবলমাত্র শুরু হলো মেঘা, পিকচার এখনো বাকি হ্যাঁ মেরা দোস্ত। দুপুরের দিকে মিথিলা টেবিলে খাবার সাজাচ্ছিল। মেঘার বাবা আর মা এসেছে, তাই আজকে অনেক আয়োজন করা হয়েছে। আজ সব রান্না মিথিলা নিজের হাতে করেছে। মিথিলা কিছু একটা আনার জন্য রান্নাঘরে গেল। রান্নাঘরে গিয়ে দেখলো মেঘা একটা তরকারিতে বেশ খানিকটা লবণ ঢেলে দিয়েছে। মিথিলা দেখেও কিছু বলল না মেঘাকে। মেঘা সুযোগ বুঝে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। মিথিলা আড়াল থেকে বেরিয়ে রান্নাঘরে গিয়ে সেই তরকারিটা আলাদা একটা বাটিতে তুলে রাখলো। বাটিটা হাতে নিয়ে মিথিলা বলল, স্পেশাল আইটেম ফর স্পেশাল পারসন। সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছিল মিথিলা। মেঘার বাবা মা আর বাকি সবাই মিথিলার রান্না খুব প্রশংসা করছিল। তা দেখে মেঘা হিংসায় জ্বলে যাচ্ছিল। মেঘার মা মেঘাকে বলল, দেখেছিস মিথিলা কত সুন্দর সংসার করছে, কত সুন্দর রান্না করেছে। মিথিলাকে দেখে শিখ মেঘা। মেঘার সহ্য হচ্ছিল না তার বাবা মা আর তার মাও এখন মিথিলার পক্ষে। মিথিলা ওই লবণ দেওয়া বাটিটার দিকে তাকিয়ে মনে মনে বলল, দাঁড়াও দেখাচ্ছি মজা তোমাকে মিথিলা। আমার বাবা আর মাকে নিজের পক্ষে নিয়ে নাও না, এই তরকারিটা মুখে দিলে না তোমার সব প্রশংসা অপ্রশংসায় পরিণত হবে। মেঘা ওই লবণ দেওয়ার তরকারিটা সবার সামনে এগিয়ে দিয়ে বলল, এই তরকারিটা দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে, তোমরা সবাই এই তরকারিটা নাও। মেঘা দেখলো সবাই ওই তরকারিটা বেশ মজা সহকারে খাচ্ছে। মেঘা বড় বড় করে ড্যাপ ড্যাপ করে তাকাচ্ছে সবার দিকে। মেঘা বাটিটা থেকে তরকারি নিতে যাবে, তখনই রাইসা বাটিটা টান দিয়ে নিয়ে বলল, উফ, তরকারিটা যা মজা হয়েছে না, এইটুকু আমি নিয়ে ফেলেছি। মিথিলা মেঘাকে বলল, একটু অপেক্ষা কর রেখা, এই তরকারিটা আমি স্পেশালভাবে উঠিয়ে রেখেছি। মিথিলা মেঘার সামনে তরকারি বাটিটা এনে রাখলো। মেঘা তরকারিটা মুখে দিতেই চোখ মুখ খিচে ও মাগো বলে উঠল। মেঘার মা মেঘাকে বলল, কিরে মেঘা, তুই হঠাৎ এরকম করে উঠলি কেন? মিথিলা মেঘার কানের কাছে ফিসফিসিয়ে বলল, কেমন লাগছে নুনে পোড়া তরকারিটা খেতে? চুপচাপ এই তরকারিটা দিয়ে খাওয়া শেষ কর। কোনো রকম কথা বলার চেষ্টা যদি করো তাহলে তুমি যে এই তরকারিতে লবণ দিয়ে তরকারিটা নষ্ট করে দিতে চেয়েছিলে সেটা কিন্তু আবার সবার সামনে বলে দিব। তোমার বাবা আর মা তোমার এই কুৎসিত মুখোশটা জেনে যাবে। তারপর ঠিক কী হবে সেটা অবশ্যই তোমার জানা আছে। মেঘা আর কোনো উপায় না পেয়ে তরকারিটা দিয়েই পানি দিয়ে গিলে গিলে খাওয়া শেষ করে দ্রুত রুমে চলে গেল।
মেঘার মনে হচ্ছে যা খেয়েছে সব যেন তার ভিতর থেকে বেরিয়ে আসবে। অনেক বেশি পানি খাওয়ার জন্য তার পেটটা ফুলে একদম ঢোল হয়ে গেছে। বারবার ওয়াশরুমে যাচ্ছে আর আসছে। এই শীতকালে বারবার ওয়াশরুমে যাওয়া আসাটা খুব কষ্টের একটা বিষয়। মিথিলাকে জব্দ করতে গিয়ে নিজে জব্দ হয়ে গেছে। মিথিলাকে মনে মনে গালি দিতে দিতে দাঁতে দাঁত চেপে শুয়ে রইল মেঘা। সন্ধ্যার কিছুক্ষণ আগে কিছু লোক বড় একটা প্রজেক্ট নিয়ে এলো মিথিলাদের শ্বশুরবাড়িতে। লোকগুলো প্রজেক্টটা লাগিয়ে দিয়ে চলে গেল। লোকগুলো চলে যেতে মিথিলা ওদের ঘরের মেন দরজা লক করে দিয়ে চাবি লুকিয়ে রাখলো। দারোয়ানকে ফোন করে বলল ভিতর থেকে কোনো লোক যেন বাইরে যেতে না পারে, ভালো করে যেন গেটে তালা দিয়ে রাখে। মিথিলা সবাইকে ডাইনিংয়ে আসার জন্য ডাকতে গেল। কিছুক্ষণ পর একে একে সবাই ডাইনিংয়ে চলে এলো। মেঘা আসতে চাচ্ছিল না, মেঘাকে টেনে নিয়ে এলো মিথিলা। মিথিলা সবার উদ্দেশ্যে বলল, নাটকটা শুরু হবার আগে নাটকের কিছু ট্রেলার তোমাদেরকে আগে দেখাবো। হয়তো তোমার ট্রেলার দেখে কিছু বুঝতে পারবে না, তোমাদের কাছে সবটাই একটা ধোঁয়াশার মতো মনে হবে। তাই নাটকের সারমর্ম তোমাদেরকে বুঝিয়ে বাকি নাটকটা দেখাবো। হঠাৎ করেই রুমের আলো নিভে গেল। সবাই কিছুটা বিস্মিত হয়ে গেল। নির্ঝর বলল, এ কি রুমের লাইট বন্ধ করলো কে? হঠাৎ রুমের লাইটটা বন্ধ হয়ে যাওয়াতে নির্ঝর মনে করলো হয়তোবা কারেন্ট চলে গেছে। তাই নির্ঝর জেনারেটর অন করতে যাবে। ঠিক সেই মুহূর্তেই প্রজেক্টরটা অন হয়ে গেল। প্রজেক্টরে একটা লেখা ভেসে উঠল, তার সাথে একটা ভয়েস ছিল, গেম ইজ ওভার মেঘা। কথাটা শুনে মেঘা চমকে গেল। নির্ঝরের পা থমকে গেল। সবাই মেঘার দিকে আর প্রজেক্টরের দিকে তাকাচ্ছে। কেউ কিছুই বুঝতে পারছে না ঠিক কী হচ্ছে। মেঘা চোখ বড় বড় করে প্রজেক্টরের দিকে তাকিয়ে আছে। মেঘা বুঝতে পারছে না মিথিলা ঠিক কী করতে যাচ্ছে। মিথিলা বলে উঠল, হঠাৎ একটা অডিও চলা শুরু করলো মিথিলা আর মেঘার কিছু কথোপকথন নির্ঝরকে নিয়ে। নির্ঝরকে তুমি কোনো দিনও আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না মেঘা। আমি ওকে আমার ভালোবাসা দিয়ে আটকে রাখবো। নির্ঝর শুধুমাত্র আমার, নির্ঝরের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। শুধুমাত্র তোমার জন্য আমি নির্ঝরকে পেলাম না, ওকে আমি তোমার কাছ থেকে ছিনিয়ে নেবই। তারপর একটা ভিডিও চালানো শুরু হলো, রাইস আর মেঘার কথোপকথনের ভিডিও। এত বড় একটা সুযোগ করে দিলাম তোমাকে, অথচ তুমি কিছুই করতে পারলে না মেঘাপু। এই মিথিলার জন্য আজও আমি নির্ঝরকে আমার করে পেলাম না। নির্ঝর শুধুমাত্র আমার আমার আমার। মুহূর্তের মধ্যেই মেঘার গলা শুকিয়ে আসলো। মেঘার আর বুঝতে বাকি রইল না এসব মিথিলার বুদ্ধি, আর ওর সাথে রাইসাও আছে। ওরা দুজন মিলে মেঘাকে ফাঁদে ফেলেছে, কিন্তু মেঘা কিছুই বুঝতে পারেনি। এই শীতেও যেন মেঘার ঘাম ছুটে গেল। মেঘার কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হলো। মেঘা বসা থেকে তাড়াতাড়ি উঠে দরজার কাছে গেল দরজা খোলার জন্য, কিন্তু দরজা খুললো না। সঙ্গে সঙ্গে রুমের লাইটটা জ্বলে উঠল। মিথিলা বলে উঠল, যতই টানাটানি করো মেঘা, ওই দরজা খুলবে না, কারণ ওই দরজার চাবি আমার কাছে। ঠিক যেমন তোমার সমস্ত কুকুরটির প্রমাণ এখন আমার হাতে, ঠিক তেমনই তোমার যাওয়ার সমস্ত রাস্তা বন্ধের চাবি কাঠিও আমার কাছে মেঘা। নির্ঝর যেন বাকরুদ্ধ হয়ে গেল। নির্ঝরের যেন মাথায় কাজ করা বন্ধ করে দিল। এসব কি দেখছে নির্ঝর? এসব কোনোদিনও ভাবতে পারেনি নির্ঝর। সব কিছু নির্ঝরের কল্পনার বাইরে ছিল। নির্ঝরের বাবা আর মা আতঙ্কিত হয়ে একজন আরেকজনের দিকে তাকাচ্ছে। মেঘার বাবার মা মেঘার দিকে তাকিয়ে আছে। তারা কিছুই বুঝতে পারছে না এসবের মানে কি। নির্ঝরের বিয়ে হয়ে যাবার পর তো তারা এই বিষয়টা সম্পূর্ণ সরিয়ে ফেলেছিল মন থেকে। তাহলে কি মেঘার মনে অন্য কিছু ছিল, আর সেজন্যই কি লেখা দিনের পর দিন এই বাসায় পড়ে থাকতো? নির্ঝর বসা থেকে উঠে মেঘার কাছে যেয়ে বলল, এসব আমি কি দেখলাম মেঘা, এসবের মানে কি? মেঘা কি বলবে বুঝে উঠতে পারছে না। রাইসার মিথিলা যেভাবে মেঘাকে ফাঁদে ফেলবে তা এক মুহূর্তের জন্য বুঝতে পারেনি মেঘা। তবে যেভাবেই হোক মেঘাকে নিজেকেই নিজে প্রোটেক্ট করতে হবে, কিছুতেই ধরা পড়লে চলবে না। মেঘা চুপ করে আছে দেখে নির্ঝরের রাগ আরও দ্বিগুণ বেড়ে গেল। নির্ঝর জোরে চেঁচিয়ে বলে উঠল, কিরে চুপ করে আছিস কেন? উত্তর দে, এসব আমি কি দেখছি? মেঘা কান্না সরিয়ে নির্ঝরকে বলল, মিথ্যা, সব মিথ্যা নির্ঝর ভাইয়া। মিথিলা ভাবি আর রাইসা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমি সত্যি বলছি, বিশ্বাস করো নির্ঝর ভাইয়া, এই সব কিছু মিথ্যা। সঙ্গে সঙ্গে রাইসা বসা থেকে উঠে মেঘের কাছে যেয়ে বলল, একদম মিথ্যা কথা বলবে না মেঘা আপু। অডিওতে স্পষ্ট তোমার কণ্ঠ শোনা যাচ্ছে, আর ভিডিওটি স্পষ্ট তোমার মুখ দেখা বোঝা যাচ্ছে মেঘা আপু। তারপর তুমি কি করে এটাকে মিথ্যা প্রমাণ করতে চাও? মিথিলা ঝাঁঝালো কণ্ঠে বলল, যার পুরোটা জুড়েই মিথ্যা আর ছলনা, সে তো সব কিছুই মিথ্যা প্রমাণ করতে চাইবেই।
সেটা কি তুমি বুঝতে পারছো না রাইসা? নিঝর মেঘাকে চোখ রাঙিয়ে বলল। অডিওতে স্পষ্ট তোর কণ্ঠ শোনা যাচ্ছে মেঘা, এমনকি ভিডিওতে তোর মুখ দেখা যাচ্ছে। এরপরও কি করে এটা মিথ্যা বলছিস তুই মেঘা? আমাদেরকে বুঝিয়ে বল কোন অ্যাঙ্গেল থেকে এটা মিথ্যা। মেঘা পরিস্থিতি সামাল দিয়ে বলল। এখন তো এডিট করে অনেক ছবি, অডিও ও ভিডিও বানানো যায়। তুমি কি সেটা জানো না নির্ঝর ভাইয়া? মিথিলা মেঘার কিছুটা কাছে এসে বলল। ও আচ্ছা, তাই নাকি? মেঘা, এটা এডিট করা। যদি এটা এডিট করাই হয়ে থাকে তাহলে এত নিখুঁতভাবে তোমার ভয়েস কি করে এলো আর এত নিখুঁতভাবে তোমার ভিডিও কি করে আসলো? আচ্ছা ভালো কথা, তুমি যখন নির্দোষী হবে তাহলে দৌড়ে দরজার কাছে কেন গিয়েছিল? পালিয়ে যাবার জন্য? মেঘা কিছুটা থতমত খেয়ে গেল। মেঘা ভাবছে, না না, ভয় পেলে চলবে না, ঠিক করে হোক পরিস্থিতি সামলাতেই হবে। আমি তো পালিয়ে যাচ্ছিলাম না, আসলে রুমের লাইট বন্ধ করা ছিল তো, তাই আমি লাইট জ্বালাতে যাচ্ছিলাম। আমি পালিয়ে কেন যাব? আমি তো কোনো অপরাধ করিনি যে আমি পালাবো। মিথিলা একটু মুচকি হাসি দিয়ে মেঘাকে বলল। একটা কথা কি জানো মেঘা, একটা মিথ্যাকে আড়াল করতে গিয়ে আরো অনেকগুলো মিথ্যার পর মিথ্যা বলতে হয়, কিন্তু সত্য কোনোদিন চাপা থাকে না মেঘা। আমি কোনো মিথ্যে বলছি না মিথিলা ভাবি, মিথ্যে বলছো তুমি আর রাইসা। নিঝর অগ্নিমূর্তি হয়ে মেঘার দিকে তাকিয়ে আছে। নিঝরের এমন রাগান্বিত চেহারা দেখে ভয়ে মেঘার গলা শুকিয়ে গেল। মেঘা ভাবছে তাকে কিছুতেই দুর্বল হওয়া যাবে না, শক্ত হয়ে থাকতে হবে। মেঘা আবারও জোর গলায় বলল। মিথিলা ভাবি, তুমি সবাইকে বলে দাও তুমি আমার নামে মিথ্যে বানিয়ে বানিয়ে ঘটনা বলছো। সবাই আমাকে ভুল বুঝছে, কেন এমন করছো বলো তো? তুমি আমার সাথে তোমার কি এমন শত্রুতা? তুমি এখনো মিথ্যা বলে যাবে মেঘা? এখনো সময় আছে, বাকি প্রমাণগুলো বের করার আগেই সত্যিটা স্বীকার করে নাও। মেঘা চোখ বড় বড় করে মিথিলার দিকে তাকালো। ভয়ে মেঘার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। মেঘা ভাবছে, আরও প্রমাণ মানে? তার মানে কি মিথিলার কাছে আমার বিরুদ্ধে আরও প্রমাণ আছে? তাহলে কি আর শেষ রক্ষা হবে না? তারপরও মেঘা নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে কিছুটা কাঁপা কাঁপা গলায় মিথিলাকে বলল। প্রমাণ মানে? কিসের প্রমাণ? এ কি মেঘা, তুমি তো একদমই নির্দোষ, তাহলে তোমার গলা কাঁপছে কেন? মেঘা কিছুটা গলা খাকারি দিয়ে বলল। কোথায় আমার গলা কাঁপছে? তুমি তো ধুরন্ধর বাজে একটা মেয়ে মিথিলা ভাবি, আমাকে দোষী প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছ। তারপর মিথিলার নিঝরের দিকে তাকিয়ে বলল। নিঝর ভাইয়া, দেখেছ ভাবি কিভাবে আমাকে দোষী বানানোর জন্য উঠে পড়ে লেগেছে? আসলে ভাবি আমাকে সহ্য করতে পারে না, তাই আমাকে দোষী প্রমাণ করার জন্য মিথিলা ভাবি উঠে পড়ে লেগেছে। নিঝর আর সহ্য করতে পারল না, জোরে চিল্লিয়ে বলল। স্টপ দিস, এনাফ ইজ এনাফ। আমি আর কোনো কথা শুনতে চাই না, একদম চুপ থাকবি তুই, একটা কথাও বলবি না। কান খুলে শুনে রাখ মেঘা, তুই কালকে সকালে এই বাড়ি থেকে চলে যাবি মেঘা। এই বাড়িতে তোর আর কোনো জায়গা নেই। মেঘা ভাবছে, আমি এতদিন যে কারণে এই বাড়িতে পড়েছিলাম, আমি সফল না হওয়া পর্যন্ত নির্ঝর ভাইয়াকে আমার না করা পর্যন্ত এই বাড়ি থেকে আমি কোথাও যাব না। যদি যেতে হয় তাহলে মিথিলা যাবে, আর একবার যদি আমি সফল হতে পারি তারপর রাইসাকে আমি দেখে নেব, আমার সাথে পাল্টি নেওয়া। রাইসা, তোর খবর আছে, দেখিস আমি তোর কি করি। মেঘা কিছুটা জোর গলায় বলল। আমি কোথাও যাব না, কারণ আমি কোনো দোষ করিনি, আমি নির্দোষ। যদি যেতে হয় তাহলে মিথিলা ভাবিকে চলে যেতে বলো। সে আমার নামে উল্টোপাল্টা কথা বলেছে সবার কাছে, কোথা থেকে কী সব উল্টোপাল্টা অডিও ভিডিও বানিয়ে এলেও সবার সামনে আমাকে খারাপ করার চেষ্টা করছে। নির্ঝর ভাইয়া, তুমি মিথিলা ভাবিকে এই বাড়ি থেকে বের করে দাও। মিথিলা মেঘার কাছে এসে বলল। তুমি ভালো কথার মানুষ নও। সোজা আঙুলে ঘি না উঠলে কি করে আঙুল বাঁকা করে গিয়ে ওঠাতে হয়, তাই মিথিলা ভালো মতোই জানে। মিথিলা রাইসাকে ইশারা করলো। রাইসা মেঘাকে টেনে নিয়ে রাইসা তার পাশে বসলো, এমনভাবে শক্ত করে মেঘার হাত ধরে রাখলো যাতে মেঘা কোনোভাবে উঠে যেতে না পারে। মেঘা উঠে যাবার জন্য কিছুটা মুছামুছি করতে লাগলো, কিন্তু কিছুতেই উঠতে পারলো না। মেঘা অনেক রাগ নিয়ে রাইসার দিকে তাকিয়ে বলল। কাজটা তুই একদম ভালো করিসনি রাইসা আমার সাথে, এর জন্য তোকে অনেক পস্তাতে হবে। তুমি এখন আমার কথা না ভেবে নিজের কথা ভাবো মেঘা আপু। তোমার কৃতকর্মগুলোর জন্য তোমাকে কতটা পরিমাণ পস্তাতে হবে সেটা আগে ভাবো। নিজরকে মিথিলা বলল। নিঝর, শুধু এটুকু নয়, আরও অনেক কিছু জানার আর বোঝার আছে তোমার।
আমি তোমার কাছ থেকে 3 দিন সময় নিয়েছিলাম। এই 3 দিন ছিল আমার জীবনের সবচেয়ে লড়াইয়ের সময়। এই 3 দিন আমি প্রচুর পরিমাণ লড়াই করেছি মেঘাকে এক্সপোজ করার জন্য। মেঘার বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করেছি আমি। মেকানিক কি করেছে তোমাকে আর আমাকে আলাদা করার জন্য, যা তুমি আর এখানে উপস্থিতি সবাই জানলে শিউরে উঠবে। সুতরাং একটু সবাই ধৈর্য সহকারে বসো আর আমাকে সময় দাও নির্ঝর, আমি বাকি সবটা বলবো, দেখাবো আর প্রমাণও দিব সবাইকে। আর এমন প্রমাণ দেব যে সেটা অস্বীকার করার ক্ষমতা কারণ নেই। আর তোমাদের সবটা জানতেই হবে ঠিক কি হয়েছিল আমার আর নির্ঝরের সাথে। মেঘা কি করবে বুঝতে পারছে না। নিঝরকে পাবার জন্য এতদিন পর্যন্ত যা যা করেছে সব কি তাহলে ফাঁস হয়ে যাবে আজ? কিন্তু মিথিলা কি করে জানলো সেটাই বুঝে উঠতে পারছে না মেঘা। মিথিলা মেঘার দিকে তাকিয়ে দেখলো মেঘা ঘোর দুশ্চিন্তায় মধ্যে আছে। মিথিলা মেঘার কাছে এসে কিছুটা ঝুঁকে মেঘাকে বলল, আহারে মেঘা, এত কিছু করেও শেষ রক্ষা হলো না তাই না? খুব চিন্তা হচ্ছে বুঝি মেঘা? কোনোদিন ভাবতেও পারোনি তাই না এমন একটা দিন আসবে? এইভাবে বোম ফাটবে, কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে। মেঘা কিছুই বলছে না, শুধু বড় বড় চোখ করে মিথিলার দিকে তাকিয়ে আছে। মিথিলা সোজা হয়ে 2 হাত ভাঁজ করে বলল, মেঘার অবস্থা দেখে মনে হচ্ছে মেঘা এখনই হার্ট ফেল করবে। এত সহজে তো হার্ট ফেল করলে তো চলবে না মেঘা, কারণ এখনো যে অনেক কিছু বাকি আছে। চলো, তোমার হার্ট ফেল করার আগেই আমি সারপ্রাইজ বক্সটা একটু খুলে ফেলি। মিথিলা মাইনের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, মেঘার জন্য প্রথম যে সারপ্রাইজগুলো রাখা হয়েছে সেগুলোর প্রথমটা নিয়ে আসো, তা না হলে খেলাটা জমবে কি করে, তাই না বলো? ওকে, তাহলে শুরু করা যাক, লেটস গো। কিছুক্ষণ পর রুমে একটা ছেলে প্রবেশ করলো। ছেলেটা মেঘাকে দেখে বলল, কিরে মেঘা, কেমন আছিস তুই এখানে? মেঘা ছেলেটার কণ্ঠ শুনে চমকে গেল। ছেলেটার দিকে তাকিয়ে দেখলো এটা তার ফ্রেন্ড নাইম। কিন্তু মেঘা বুঝতে পারছিল না নাইম এখানে কেন, কে নাইমকে নিয়ে আসলো, কেনই বা নাইম এখানে আসলো। কিছুটা ঘাবড়ে গেল মেঘা নাইমকে দেখে। মেঘা নাইমের কথার উত্তর না দিয়ে নাইমের দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। মেঘা চুপ করে আছে দেখে নাইম মেঘাকে বলল, কিরে মেঘা, তুই আমার সাথে কথা বলছিস না যে, চুপ করে আছিস কেন? আমাকে দেখে এভাবে তাকিয়ে আছিস কেন? মিথিলা নাইমের কাঁধে হাত দিয়ে বলল, নাইম, মেঘার কিছুই বলার নেই। তোমাকে যা বলার আর যা দেখানোর আমি বলছি, আর আমি দেখাচ্ছি, একটু অপেক্ষা করো। মিথিলা একটা কাগজ বের করে নাইমের হাতে দিল। দেখো তো নাইম, ভালো করে চোখ বুলিয়ে, এই এনআইডি কার্ডের নাম্বারটা তোমার কিনা আর এই সিমটা তোমার নামে কিনা। নাইম কাগজটা হাতে নিয়ে দেখলো এনআইডি কার্ডের নাম্বারটা তার, আর এই সিমটা তার নামেই রেজিস্ট্রেশন করা। নাইম মিথিলাকে বলল, হ্যাঁ, এই এনআইডি কার্ডের নাম্বারটা তো আমার, আর এই সিমটা তো আমার নামে রেজিস্টার করা। কিন্তু এই সিমটা তো আমি মেঘার জন্য নিয়েছিলাম। মেঘা আমাকে বলেছিল একটা সিম কিনে দিতে, ওর নাকি খুব দরকার। ওর আগের সিমটা নাকি হারিয়ে গেছে বাসায়, ওর বাবা মা জানলে নাকি রাগারাগি করবে, তাই আমাকে রিকোয়েস্ট করেছিল আমি এনআইডি কার্ড দিয়ে একটা সিম কিনে দিতে। আমি প্রথমে রাজি হইনি, কিন্তু ও আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছিল, তাই আমি ওকে আমার এনআইডি কার্ড দিয়ে একটা সিম কিনে দিয়েছি। কেন, কি হয়েছে? আর আপনি কে? আমাকে কেন এখানে ডেকেছেন? আর এত কিছু কথা কেন জিজ্ঞেস করছেন আমাকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মিথিলা সামনে একটু মুচকি হাসি দিয়ে নাইমকে বলল, সব জানতে পারবে নাইম, একটু অপেক্ষা করো। মিথিলা মেঘার বাবা আর মাকে বলল, ফুপা ফুপি, আপনারা কি জানতেন মেঘা ওর বন্ধুর এনআইডি কার্ড দিয়ে একটা সিম কিনেছে? মেঘার মা কিছুটা ভুরু কুচকে বলল, কই না তো, মেঘা কখনো তো আমাদেরকে এই সিম কার্ডের কথা কিছুই বলেনি। তারপর মেঘার দিকে তাকিয়ে বলল, মেঘা, তুই তো কখনো এই সিম কার্ডের কথা আমাদেরকে বলিসনি। আর তুই কেন তোর বন্ধুর এনআইডি কার্ড দিয়ে সিম কার্ড কিনতে গেলি লুকিয়ে লুকিয়ে বলতো? মেঘা সব কিছু না জানার ভান করে বলল, এই নাইম, তুই কি বলছিস এইসব? আমি কবে তোকে আমার জন্য সিম কার্ড কিনতে বললাম? মিথ্যে কেন বলছিস? ও বুঝেছি, মিথিলা ভাবি তোকে শিখিয়ে নিয়ে এসেছে না আমাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য। মেঘার কথা শুনে নাইম চরমভাবে আশ্চর্য হয়ে মেঘার দিকে তাকিয়ে আছে। নাইম বুঝতে পারছে না মেঘা মিথ্যা কেন বলছে। নাইম মেঘাকে বলল, মেঘা, তুই মিথ্যে কথা বলছিস কেন সবার সামনে? তুই তো আমাকে রিকোয়েস্ট করেছিলে আমার এনআইডি কার্ড দিয়ে তোকে একটা সিম তুলে দিতে তোর খুব দরকার, পরে আমাকে আবার ফিরিয়ে দিবি।
কিন্তু তুই এখনো আমাকে সিমটা ফেরত দিসনি, আবার মিথ্যা বলছিস। আমি বুঝতে পারছি না তুই ব্যাপারটা সম্পূর্ণ অস্বীকার যাচ্ছিস কেন বলতো। মেঘা ভাবছে। কিছুতেই স্বীকার করা যাবে না, নাইম যা বলেছে তা সত্যি। যেভাবেই হোক মিথ্যা প্রমাণ করে এখান থেকে বের ওকে করে দিতে হবে। তারপরে নাইমকে পরে আমি ম্যানেজ করে নেব। মেঘা কিছুটা কান্নার অভিনয় করে বলল, মিথিলা ভাবি, তুমি কি চাইছো বলো তো? কেন সবার কাছে আমাকে খারাপ করতে তুমি এইভাবে উঠে পড়ে লেগেছ? তুমি কেন এতগুলো মিথ্যের পর মিথ্যা আমার বিরুদ্ধে বলে যাচ্ছ বলো তো? কি এমন ক্ষতি করেছি আমি তোমার? নাইম মেঘার এই রূপ দেখাতে রীতিমতো আশ্চর্য হয়ে গেল। মেঘা নাইমকে মিথ্যাবাদী বানিয়ে দিচ্ছে। নাইম কখনো ভাবতেও পারেনি মেঘা এতটা মিথ্যাবাদী। মিথিলা নাইমের দিকে তাকিয়ে বুঝতে পারল নাইম চরমভাবে আশ্চর্য হচ্ছে মেঘার মিথ্যা কথাগুলো শুনে। তাই মিথিলা নাইমকে আশ্বস্ত করে বলল, রিল্যাক্স নাইম, রিল্যাক্স। আশ্চর্য বা বিচলিত হবার কিছু হয়নি নাইম। কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে তার সমস্ত প্রমাণ আমার কাছে আছে। তুমি চিন্তা করো না নাইম, তবে মেঘার আসল রূপটা চিনে রাখো। মিথিলা রাইসাকে বলল। রাইসা বের কর। রাইসা একটা মোবাইল মিথিলার দিকে এগিয়ে দিল। মেঘা মোবাইলটা দেখে বলল, এ কি, তোমরা আমার ফোন নিয়ে কি করছো? আমার ফোন দাও বলছি। এই বলে মেঘা ফোনটা নেবার জন্য হাত বাড়াবে, তখনই রাইসা মেঘার হাত ধরে ফেলল। মেঘা কিছুটা চিলিয়ে বলল, আমার হাত ছাড় বলছে, আর আমার ফোন দিয়ে দিতে বল মিথিলা ভাবিকে। দেব মেঘা, তোমার ফোন তোমাকেই ফিরিয়ে দিব। তার আগে তোমার কুকিরটির কথাগুলো সবাই জানুক আর দেখুক। মানেটা জানতে পারবে মেঘা, একটু অপেক্ষা করো। মিথিলা মোবাইলের মেসেজের সেন্ট অপশনে গিয়ে একটা মেসেজ বের করে নিঝরের দিকে এগিয়ে দিয়ে বলল, নিঝর দেখো তো তোমার ফোনে যে মেসেজটা একটা সিম কার্ড থেকে পাঠানো হয়েছিল সেই মেসেজের সাথে এই মেসেজের কোনো মিল আছে কি না। নিঝর ওর ফোনটা বের করে মেসেজ দুটো মিলাতে লাগলো। মেসেজ দুটো পুরো একদম মিলে গেছে। তার মানে এটাই প্রমাণিত হলো মেসেজটা এই সিম কার্ড থেকে নিঝরকে পাঠানো হয়েছিল। নিঝর চরমভাবে আশ্চর্য হয়ে মিথিলাকে বলল, মিথিলা, মেসেজ দুটো একদম মিলে গেছে। তার মানে এই সিম কার্ড আর মেঘার ফোন থেকেই আমার কাছে মেসেজ পাঠানো হয়েছে। কিন্তু কেন? মিথিলা নাইমকে জিজ্ঞেস করলো, আচ্ছা নাইম, তুমি মেঘাকে কোন কোম্পানির সিম কিনে দিয়েছিলে? গ্রামীণ, কারণ ওখানে আমার একজন পরিচিত ছিল, তাই আমি ওকে গ্রামীণ সিম কিনে দিয়েছিলাম। আচ্ছা নিঝর, ওই সিম কার্ডটাও গ্রামীণ তাই না? হ্যাঁ। তারপর মিথিলা তার ফোনটা বের করে ফোনের মেসেজ অপশনে গিয়ে একটা মেসেজ বের করলো। ফোনটা নিঝরের হাতে দিয়ে পড়লো, দেখো তো নিঝর দুটো মেসেজ একরকম কিনা আর একই সিম থেকে কিনা। নিঝর মেসেজ দুটো মিলিয়ে দেখলো একই নাম্বার থেকে একই মেসেজ, শুধু নামগুলো আলাদা। মিথিলার মেসেজে নিঝরের নাম লেখা আর নিঝরের মেসেজে মিথিলার নাম লেখা, শুধু এতটুকুই তফাৎ। বোঝা যাচ্ছে যে মেসেজটা ফরওয়ার্ড করা হয়েছে শুধু নামটা চেঞ্জ করে। নিঝর বিস্ময় ভরা চোখ নিয়ে তাকিয়ে আছে মিথিলার দিকে। খুব আশ্চর্য লাগছে তাই না নিঝর? নিঝর পাহাড় সমান বিস্ময় নিয়ে মিথিলাকে জিজ্ঞেস করলো, মিথিলা, আমি বা আমরা কেউ কিছু বুঝতে পারছি না। তুমি ক্লিয়ার করে বলো তো আসলে ঘটনাটা কি? মেঘা কেন এসব মেসেজ পাঠালো? আগে নাইমকে আমি আমাদের পরিচয়টা দিয়ে নিই। নাইম, আমরা মেঘার রিলেটিভ। মিথিলা নির্ঝরের ফুফাতো বোন আর আমি নির্ঝরের ওয়াইফ। নাইম একটু আশ্চর্য হয়ে মিথিলাকে বলল, আপনি নির্ঝর ভাইয়ের ওয়াইফ মানে? এটা আপনি কি বলছেন? আপনি কি করে নির্ঝর ভাইয়ের ওয়াইফ হন? আপনি নির্ঝর ভাইয়ের ওয়াইফ মানে? এটা আপনি কি বলছেন? আপনি কি করে নির্ঝর ভাইয়ের ওয়াইফ হন? নাইম যেন একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছে। এখানে এসে নাইম বলল, আমাকে যে মেঘা বলেছিল নির্ঝর ভাইয়ের সাথে মেঘার বিয়ে ঠিক হয়ে আছে, কিছুদিনের মধ্যেই ওরা নির্ঝর ভাই আর বিয়ে হবে। ফ্যামিলি থেকে নাকি ওদের দুজনের বিয়ে ঠিক করেছে। কথাটা শুনে নিঝর বসা থেকে উঠে দাঁড়িয়ে প্রচণ্ড রেগে কিছুটা চিলিয়ে নাইমকে বলল, হোয়াট ইজ দিস নাইম? তুমি মেঘার বন্ধু বলে কিন্তু যা ইচ্ছে তাই বলতে পারো না। নাইম একটু ভয় পেয়ে গেল। নির্ঝর ভাইয়া, বিশ্বাস করুন আমি উল্টাপাল্টা কিছু বলছি না। মেঘা আমাকে এটাই বলেছিল। এমনকি মেঘা আমাকে এটাও বলেছিল যে আপনি নাকি মেঘাকে পছন্দ করেন। কোনো একটা কারণে আপনি মেঘাকে অনেক অ্যাভয়েড করছেন এখন। আর তার জন্য মেঘা বলেছিল আপনার ফেসবুক আইডি হ্যাক করতে, কারণ আপনি কি অন্য কারো কোনো সম্পর্ক তৈরি হয়েছে কিনা তা জানার জন্য। আর ফেসবুক আইডি হ্যাক করার জন্য আমিও মেঘাকে সাহায্য করেছিলাম আমার এক পরিচিত বড় ভাইয়ের মাধ্যমে। নিঝর আর নিজেকে সংযত করতে পারল না। তেরে নাইমের কাছে এসে বলল, জাস্ট
শ্যাট আপ নাইম। তুমি আর একটা উল্টাপাল্টা কোনো কথা বলবে না, তাহলে কিন্তু তোমার গায়ে হাত তুলতে আমি বাধ্য হব। মিথিলা নির্ঝরকে শান্ত করে বসিয়ে দিয়ে বলল, তুমি কোনো রকম সিন ক্রিয়েট করবে না নির্ঝর, চুপচাপ শুধু দেখে যাও কি কি হয়। কোনো কথা তুমি বলবে না নির্ঝর, প্লিজ। তুমি এসব কি বলছো মিথিলা? নাইম যা ইচ্ছে তাই বলে যাচ্ছে আর আমি চুপ করে থাকবো? মেঘার সাথে কবে আমার ফ্যামিলি আমার বিয়ে ঠিক করেছিল? মেঘাকে আমি কোনো দিনও নিজের ছোট বোন ছাড়া অন্য কিছু ভাবিনি, আর ওকে পছন্দ করার তো কোনো প্রশ্নই আসে না। আর আমার আইডি হ্যাক করেছে মানে এইসবের মানে কি? মেঘার দিকে অগ্নি দৃষ্টি নিয়ে নির্ঝর তাকিয়ে বলল, এই মেঘা এইসব কি বলছে? নাইম উত্তর দে। মেঘা চুপ করে আছে, কি বলবে বুঝতে পারছে না। মেঘা চুপ করে আছে দেখে নির্ঝর জোরে একটা ধমক দিয়ে বলল, কি রে, চুপ করে আছিস কেন? মিথিলা বলল, নির্ঝর প্লিজ তুমি শান্ত হয়ে বসো আর অপেক্ষা করতে থাকো, সব জানতে পারবে। প্লিজ নির্ঝর প্লিজ। নাইম কিছুটা রাগ নিয়ে মেঘার দিকে তাকিয়ে বলল, মেঘা, তুই এইভাবে তাকিয়ে তাকিয়ে দেখছিস আমাকে নির্ঝর ভাইয়া কিভাবে অপমান করছে, তারপরও কেন তুই সত্যিটা স্বীকার করছিস না যে তুই আমাকে এগুলো বলেছিস? আমাকে সিম কিনতে এমনকি আইডি হ্যাক করার জন্য আমাকে হেল্প করতে বলছিলি। মেঘা দুপাশে তার মাথা নাড়িয়ে পড়ল। আমি তোকে কিচ্ছু করতে বলিনি, তুই মিথ্যে বলছিস। নাইমের ইচ্ছে করছিল সবার সামনে মেঘাকে ঠাটিয়ে দুটো চড় মারতে, কিন্তু নাইম নিজেকে খুব সংযত করে মিথিলাকে বলল, ভাবি, আমি যা বলছি আমার একটা কথাও মিথ্যে নয়। আপনি চাইলে আমার সেই বড় ভাইকে এখানে ডেকে আনতে পারি, তাহলে সত্যিটা প্রমাণ হয়ে যাবে। ধন্যবাদ নাইম, আইডিতে হ্যাক করা হয়েছিল সেটা আমি জানি, কিন্তু সেটা নির্ঝরের নয় আমার। কিন্তু সেটা আসলে কে করেছিল, কিভাবে করেছিল সেটা আমি খুঁজে বের করতে পারিনি, তাই তোমাকে দিয়েই তোমার মুখ দিয়ে কথাটা বের করালাম। কারণ আমার সন্দেহ হচ্ছিল হয়তো বা তুমি কোনোভাবে আইডি হ্যাক করার বিষয়টা জানো। তোমার পরিচিত ভাইকে এখানে আনতে হবে না, তুমি ওনাকে ফোনে লাউড স্পিকার দিয়ে কথা বলো, আমরা সবাই শুনবো। নাইম তার ফোনটা বের করে লাউড স্পিকার দিয়ে তার পরিচিত বড় ভাইয়ের কথাগুলো সবাইকে শোনালো। মেঘার যেন দম বন্ধ হবার উপক্রম হলো। মেঘার গায়ে দিয়ে যেন দরদর করে ঘাম ঝরছে। মেঘার গলা শুকিয়ে এলো, হাত পা ঠান্ডা হয়ে গেল। মিথিলা নাইমকে বসতে বলে সবার উদ্দেশ্যে বলল, যা প্রমাণ হবার সব প্রমাণ হয়ে গেছে, এখন সব কিছু আমি একে একে বলছি, শোনো সবাই। মা, বাবা আর রাইসা, তোমরা আমাকে বলেছিলে না নির্ঝরের একটা অতীত আছে, কিন্তু তোমরা হয়তো বা কেউ জানো না নির্ঝরের সেই অতীতটা হলাম আমি। সবাই পাহাড় সমান আশ্চর্যের দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে মিথিলার দিকে। মুহূর্তের মধ্যেই ঘরের ভেতর পিনপতন নীরবতার সৃষ্টি হলো। সবাই ভাবছে তারা ঠিক শুনছে নাকি ভুল শুনছে। মিথিলার শাশুড়ি মিথিলাকে বলল, মানে তুমি নির্ঝরের হারিয়ে যাওয়া সেই অতীত? তুমি নির্ঝরের জীবন থেকে চলে গেলে আবার নির্ঝরের সাথেই তোমার বিয়ে হলো? কিছুই তো বুঝতে পারছি না আমরা। রাইসা মিথিলাকে সমর্থন করে বলল, মা, ভাবি একদম ঠিক কথাই বলেছে। ভাবি হলো ভাইয়ার হারিয়ে যাওয়া সেই অতীত। অবশ্য হারিয়ে যাওয়া বললে ভুল হবে, ভাই আর ভাবিকে আলাদা করে দেওয়া হয়েছিল একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি করে। তারপর রাইসা মিথিলার দিকে তাকিয়ে বলল, ভাবি, তুমি সবাইকে সবটা খুলে বলো। এই দিনটার জন্য তুমি অনেক লড়াই করেছো। এই দিনটার জন্য আমি অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে গেছি ভাবি। প্লিজ এবার সবাইকে সবটা বলো। মিথিলা নির্ঝরের দিকে তাকিয়ে খুব স্মিত কণ্ঠে বলল, নির্ঝর, ওই দিন আমি তোমাকে ছেড়ে চলে যাইনি। তোমার কাছে সম্পূর্ণ ঘটনাটা এমনভাবে উপস্থাপন করা হয়েছিল যাতে করে তুমি আমাকে ভুল বোঝো আর আমাদের সম্পর্কের ফাটল ধরে, কারণ খুব নিখুঁতভাবে প্ল্যানটা সাজানো হয়েছিল। নির্ঝর নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে মিথিলার দিকে। মানে তুমি কি বলতে চাইছো মিথিলা? আমি কিছু বুঝতে পারছি না, যা বলার স্পষ্ট করে বলো। মিথিলা একটা চেয়ার নিয়ে সবার সামনে বসলো, তারপর বলা শুরু করলো, আমার আর নির্ঝরের পরিচয়টা হয়েছিল একটা রং নাম্বারের মাধ্যমে। আসলে রং নাম্বারও না, নির্ঝর আমাকে একটা ফ্ল্যাক্সি লোডের দোকানে দেখে পছন্দ করে, ওখান থেকে নাম্বার নিয়ে আমাকে ফোন দিয়েছিল। তারপর কথা বলতে বলতে আস্তে আস্তে নির্ঝরের সাথে আমার একটা সম্পর্ক গড়ে ওঠে। নির্ঝরকে আমি আমার কিছু ছবি দিয়েছিলাম, কিন্তু আমি জানতাম না আমি যাকে ভালোবেসেছিলাম সেই এই নির্ঝর ছিল। জানলাম ঠিক সেই দিন যেদিন নির্ঝরের ফোন থেকে ওই মেসেজটা আমার ফোনে যখন সেন্ড করলাম, তখন হঠাৎ করে নির্ঝরের গ্যালারিতে আমার আঙুলের ছাপ পড়ে যায়। তখন গ্যালারিতে আমার ছবিগুলো দেখে আমি পুরাই আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে
ওই ছবিগুলো তো নির্ঝরের কাছে থাকার কথা নয়। নির্ঝরও আমাকে বারবার বলেছিল ওই ছবিগুলো আমি নির্ঝরকে দিয়েছিলাম, কিন্তু আমি কিছুতেই হিসাবটা মেলাতে পারছিলাম না। তারপর যখন গ্যালারিতে আমার একটা শাড়ি পরা ছবি, যেটা আমাকে নির্ঝর বিয়ের প্রথম রাতে দিয়েছিল পরতে, সেই শাড়ির ছবিটা নির্ঝর একদিন আমাকে ইনবক্সে দিয়ে বলেছিল এই শাড়িটা আমার জন্য পছন্দ করে কিনেছে আমাকে দেবার জন্য। ঠিক সেই শাড়িটাই আমাকে নির্ঝর দিয়েছিল বিয়ের প্রথম রাতে পরার জন্য। প্রথমে আমি ঠিক মনে করতে পারিনি শাড়িটা আমার কোথায় দেখেছিলাম। তারপর যখন নির্ঝরের ইনবক্সে আমি শাড়িটা দেখলাম, তখন আমার মনে পড়ে গেল আমি এই শাড়িটা কোথায় দেখেছিলাম। তারপর একে একে নির্ঝরের ইনবক্সে আমার করা SMS, আমাকে করা নির্ঝরের SMS সব কিছু মিলিয়ে আমি বুঝতে পারলাম আমার সেই হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষটা আর কেউ নয়, নির্ঝর। এখন কথা হচ্ছে আমি তাহলে নির্ঝরকে চিনলাম না কেন? কেন আমরা দূরে সরে গেলাম? আর কেনই বা নির্ঝর আমাকে কিছু বললেও কিছুই মনে করাতে পারলো না যে ওই ছবিগুলো আমি দিয়েছিলাম? আসলে নির্ঝর আমাকে দেখেছিল, কিন্তু আমি ওকে দেখিনি বিয়ের আগ পর্যন্ত। কারণ নির্ঝরের আইডিতে নির্ঝরের নাম দেয়া ছিল না, নির্ঝরের কোনো ছবিও দেয়া ছিল না। ওর কাছে আমি অনেকবার ছবি চেয়েছি, কিন্তু ও আমাকে সারপ্রাইজ দেবে বলে কোনো ছবি দেয়নি বা ওর নিজের নাম পর্যন্ত আমাকে বলেনি। আমিও আশায় ছিলাম সারপ্রাইজ পাওয়ার জন্য, তাই আমি ওকে কখনো জোড়াজুড়িও করিনি, কারণ ওকে আমি খুব ভালোবেসেছিলাম। আর আমি জানি ও আমাকে অনেক বেশি ভালোবাসতো। হঠাৎ কিছুদিন পর আমার আইডিতে আমি আর ঢুকতে পারছিলাম না, বারবার এরর দেখাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না ঠিক কি হয়েছে, কেন আমার আইডিটা এমন দেখাচ্ছে। এমনকি নির্ঝরের নাম্বারটা বারবার বন্ধ বলছিল, কিছুতেই ওর সাথে যোগাযোগ করতে পারছিলাম না। তার ঠিক কিছুক্ষণ পরে ওই সিম কার্ড থেকে আমার ফোনে SMSটা আসলো। আমি খুব কেঁদেছিলাম সেদিন যে আমি যাকে এতটা ভালোবাসলাম সে হয়তো বা আমার জীবন থেকে হারিয়ে গেছে। আমি অনেকবার ট্রাই করেছিলাম ওই নাম্বারে, কিন্তু কিছুতেই নাম্বারে ফোন ঢুকছিল না, বারবার সুইচ অফ বলছিল। আসলে আমরা কেউ কাউকে ছেড়ে যাইনি, আমাদেরকে আলাদা করার পেছনে কলকাঠি নেড়েছিল এই মেঘা কোনোভাবে জানতে পেরেছিল নির্ঝরের সাথে আমার সম্পর্কের কথা। তখনই ও নাইমকে দিয়ে একটা সিম কিনিয়েছিল। নাইমের মাধ্যমে একজনকে দিয়ে আমার আইডি হ্যাক করে আমার আইডি থেকে নির্ঝরকে উল্টাপাল্টা SMS করেছে। তারপর ওই সিম কার্ড দিয়ে নির্ঝরকে আমার নামে আরও অনেক বাজে কথা বলেছে। আমি সেদিন রাত্রে নির্ঝরের ফোন থেকে ওই SMSটা নিয়ে আমাকে পাঠানো SMSের সাথে মিলিয়েছিলাম, একদম হুবহু এক, শুধু নামটা আলাদা। আমার SMSের নির্ঝরের নাম আর নির্ঝরের SMSে আমার নাম, এতটুকুই শুধু ডিফারেন্স ছিল, আর সব লেখাগুলোই এক ছিল। তারপর আমি আমার এক পরিচিতকে ওই নাম্বারটা দিয়েছিলাম, নাম্বারটা ট্রেস করে তার সমস্ত ডিটেলস বের করার জন্য। ঠিক তার পরের দিন সে আমাকে ওই সমস্ত নাম্বারের ডিটেলস করে পাঠিয়ে দিয়েছিল। তারপরেই আমি নাইমকে খুঁজে বের করি, নাইমকে আজকে আসতে বলি। তারপর যে অডিও আর ভিডিওটা তোমরা দেখলে, মেঘা আমার রুমে এসে কথায় কথায় প্রচণ্ড উত্তেজিত হয়ে গিয়ে যখন কথাগুলো বলেছিল, তখন আমি ওর সমস্ত কথা রেকর্ড করেছিলাম। আর যেদিন আমরা মেলায় ঘুরতে গিয়েছিলাম, সেদিন রাইসা আর আমি প্ল্যানিং করেছিলাম আমরা এমনভাবে নিজেকে উপস্থাপন করব যাতে করে মনে হয় রাইসা আমাকে সহ্য করতে পারছে না আর ভাইয়াকেও রাইসা ভুলে যেতে চায়। আর মেঘাকে আমাদের সাথে মেলায় পাঠানোর প্ল্যানটাও আমারই ছিল, তাই রাইসা মেঘাকে জোর করে আমাদের সাথে পাঠিয়েছে যাতে করে মেঘা কিছু বুঝতে না পারে। আর আমি কিছুটা অভিনয় করেছিলাম মেঘাকে আমাদের সাথে না নেবার। তারপর ভাইয়া আর রাইসা মিলে ওই রুমে একটি স্পাই ক্যামেরা সেট করে দিয়েছিল যাতে করে মেঘা কিছুতেই ক্যামেরাটা খুঁজেও না পায় আর বুঝতেও না পারে কিছু। তারপর রাইসা সোজা মেঘার রুমে চলে গেল। মেঘা রেগে মেগে যখন মেলা থেকে আমাদের বাড়িতে ফিরল, তারপর তো মেঘা আর রাইসার কথোপকথন আপনারা তো সবাই দেখলেন আর শুনলেনও। সবাই মাথায় হাত দিয়ে আছে, সবে মেঘার দিকে একটা ঘৃণার দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। নিঝরের চোখ ছলছল করে উঠল। শুধু শুধু মিথিলাকে ভুল বুঝে নিঝর দূরে সরিয়ে দিয়েছিল আর অনেক কষ্ট দিয়েছিল মিথিলাকে সরি বলার বা মিথিলার কাছে ক্ষমা চাইবার কোনো মুখ নেই নিঝরের। মেঘার মা প্রচণ্ড পরিমাণ লজ্জা নিয়ে বলল, আমি মেঘার জন্য সবার কাছে লজ্জিত। মেঘা যে এইভাবে এতটা নিচু কাজ করবে তা কোনোদিন ভাবতেও পারেনি। মিথিলা মেঘার মাকে থামিয়ে দিয়ে বলল, এখনই ঢুপি, এখানেই শেষ নয়, আরও আছে। মিথিলার শ্বশুর বলল, আরও কি কি করেছো?
মেঘা মিথিলা সবটা আমাদেরকে। মেঘা মিথিলার দিকে কিছুটা এগিয়ে এসে মেঘার দিকে সামনে ঝুঁকে বলল, মেঘা, তোমার তো সমস্ত জারি জড়ি ফাঁস হয়ে গেছে। এবার বাকিটুকু কি তুমি বলবে নাকি আমিই বলবো? মেঘা অগ্নি দৃষ্টি নিয়ে তাকালো মিথিলার দিকে, আস্তে করে ফিসফিসিয়ে বলল, তুমি যত কিছুই করো না কেন আমাকে দিয়ে তুমি কিছুই স্বীকার করাতে পারবে না। আর তোমাকে আমি ছাড়বো না, নির্ঝরকে আমি আমার করেই ছাড়বো। তুমি যা ইচ্ছা করতে পারো। মিথিলা একটু হেসে বলল, ঠিক আছে, দেখা যাক। মেঘা, তুমি যখন কিছুই বলবেই না তাহলে বাকিটাও আমিই বলছি। তারপর মিথিলা নির্ঝরের কাছে যেয়ে বলল, আচ্ছা নির্ঝর, তোমাকে মেঘা প্রতিদিন একটা শরবত খাওয়াতো, তাই না? নির্ঝর কিছুক্ষণ ভেবে বলল, প্রতিদিন সন্ধ্যায় বেড়াতেও আমাকে একটা শরবত খাওয়াতো, কিন্তু কেন? কারণ ওই শরবতের মধ্যে ছিল মেঘার আরও একটা বিশ্রী প্ল্যানিং। আমি জানি মেঘার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি কিভাবে এগুলো জানলাম? আর তোমাদের মনেও অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তোমরা সবাই জানো যে মেঘা আমাদের বিয়েতে আসেনি, কিন্তু তোমরা সম্পূর্ণ ভুল জানো। মেঘা আমাদের বিয়েতে এসেছিল আর বিশ্রী একটা প্ল্যান শুরু করেছিল ওই দিনই নির্ঝরকে একটা শরবত খাওয়ানোর মাধ্যমে। মিথিলার শাশুড়ি সঙ্গে সঙ্গে মিথিলাকে থামিয়ে দিয়ে বলে উঠল, 1 মিনিট দাঁড়াও মিথিলা, মেঘা তো তোমার আর নিঝরের বিয়েতে আসেনি, তাহলে ও কি করে তোমাদের বিয়ের দিন নিঝরকে এই ওষুধটা খাওয়ানো শুরু করলো বুঝলাম না। মেঘা ভাবলো এই তো সুযোগ, এর মধ্যে একটা প্যাচ ঢুকিয়ে দিতে হবে। দেখেছ মামি, এতেই প্রমাণ হয় যে ভাবি সম্পূর্ণ মিথ্যে বলছে। আমি তো নির্ঝর ভাইয়ার বিয়েতেই আসিনি, আমি তো এই বিয়েতে উপস্থিতই ছিলাম না। তাহলে কি করে আমি নির্ঝর ভাইকে কিসব ঔষধের কথা বলবো ভাবি? সেটা কি করে খাওয়ানো শুরু করলাম বলো তুমি, বলো মামি। মিথিলা রুমের এই পাশ থেকে ওই পাশে একটু হাঁটাহাঁটি করে বলল, মেঘা, তুমি নিজেকে খুব চালাক মনে করো, কিন্তু চালাক মানুষগুলো মাঝে মধ্যে ভুলে যায় যে বেশি চালাকি করতে গেলে গলায় দড়ি পড়ে যায়। তোমার আর কি সেটাই হয়েছে। তুমি বেশি চালাকি করতে গিয়ে তোমার গলায় দড়ি পড়ে গেছে। মানে তুমি কি বলতে চাইছো ভাবি? মিথিলা মাইনের কাছ থেকে একটা প্যাকেট নিল, প্যাকেট থেকে কয়েকটা ছবি বের করে সবার হাতে দিয়ে পড়ল, এই ছবিটা খুব ভালো করে দেখো তো, তোমরা এই ছবির সাথে এখানে উপস্থিত কারো কোনো মিল খুঁজে পাও কিনা? নির্ঝর ভালো করে ছবিটা দেখে সঙ্গে সঙ্গে বলে উঠল, আমার যতটুকু মনে হচ্ছে এই ছবিটা কোনোভাবে মেঘার সঙ্গে মিলে যাচ্ছে। মিথিলা একটা তুড়ি মেরে পড়ল, এক্স্যাক্ট, এটা মেঘার সঙ্গে মিলে যাচ্ছে না, এটাই মেঘা। কথাটা শুনে সবাই মিথিলার দিকে তাকিয়ে আছে। সবার মনে হচ্ছে যেন আজগুবি কিছু একটা শুনে ফেলেছে। তারা তো সবাই জানতো মেঘা নির্ঝরের বিয়েতে আসেনি, তাহলে এখানে মেঘা ছদ্মবেশে কেন? নির্ঝর মেঘাকে প্রশ্ন করলো, মেঘা, আমরা তো সবাই জানতাম তুই আমার বিয়েতে আসিসনি, কিন্তু এই ছবিটি স্পষ্ট বোঝা যাচ্ছে তুই ছদ্মবেশে আছিস। এই ছবিটা তোর সাথে অনেকটা মিলে যাচ্ছে, এর কারণটা একটু বুঝিয়ে বলতো মেঘা। মেঘা পরপর কয়েকটা ঢোক গিলল। মেঘা তার নিচের ঠোঁটটা দাঁতে কামড় দিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, এই মিথিলা কি মানুষ না কোনো জিন পড়ি নাকি কোনো ডিটেকটিভ? একে একে আমার সমস্ত কিছু গোয়েন্দাগিরি করে ফাঁস করে দিচ্ছে মিথিলা। মিথিলা মেঘার সামনে একটা তুড়ি মেরে পড়ল, চুপ করে আছো কেন মেঘা? নির্ঝরের প্রশ্নের উত্তর দাও, নাকি এটাও আমিই বলে দিব? মেঘা কি বলবে বুঝতে পারছে না, তারপরও তাকে লড়াই করে যেতে হবে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য, তা না হলে আজকে মেঘার এই বাড়িতে শেষ দিন। মেঘা তার মামা আর মামিকে সাক্ষী করে বলল, মামা মামি, তোমরা তো জানো আমি নির্ঝর ভাইয়ার বিয়েতে আসিনি, কারণ আমার সামনে পরীক্ষা ছিল বলে আমি নির্ঝর ভাইয়ের বিয়েতে উপস্থিত হতে পারিনি। তোমরা তো সবটাই জানো। আর বাবা আর মা, তোমরাও তো আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছিলে নির্ঝর ভাইয়ার বিয়েতে যেতে, কিন্তু আমি যেতে পারিনি। তোমরা তো সাক্ষী আছো, তাহলে কেন তোমরা বলছো না মিথিলা ভাবিকে? মেঘার মা কিছু বলতে যাবে তখনই মিথিলা বলে উঠল, ফুপি, আমি জানি তুমি কি বলবে, কিন্তু তুমি যেটা বলবে সেটা সম্পূর্ণ ভুল। কারণ মেঘা সেদিন তোমরা বাসা থেকে বের হয়ে যাওয়ার পরপরই ও বাসা থেকে বের হয়ে গিয়েছিল আর ছদ্মবেশ ধারণ করে নির্ঝরের বিয়েতে উপস্থিত হয়েছিল। আমি জানি বিষয়টা হয়তোবা তোমাদের কাছে বিশ্বাস হচ্ছে না, তোমরা মনে করছো হয়তোবা আমি মন গড়া কাহিনী বলছি, তাই আমি তোমাদেরকে বিয়ের ভিডিও আর ছবি একে একে সবগুলো দেখাচ্ছি। তোমরা প্রজেক্টরের দিকে মনোযোগ দিয়ে দেখো। তারপর মিথিলা প্রজেক্টরে একে একে ওদের বিয়ের ভিডিও আর ছবিগুলো দেখাতে লাগলো।
আর যেখানে যেখানে মেঘার ছদ্মবেশী ছবিগুলো দেখা যাচ্ছিল সেগুলো জুম করে দেখাচ্ছিল সবাইকে। এমনকি ভিডিওতে এটাও দেখা গিয়েছিল মেঘা একটা শরবত বানিয়ে ছোট্ট একটা বাচ্চার হাতে দিয়ে পাঠিয়েছিল নির্ঝরকে খাওয়ানোর জন্য। মিথিলা সবার দিকে তাকিয়ে বলল,